শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:40। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আশা করি দেখে বুঝতে পারছো যে আমার স্নান করা হয়ে গেছে। আর স্নান করা প্রায় তোমার ওই কটার সময় 8:20-25-এর মধ্যে আমার হয়ে গেছে। তারপরে ঠাকুর নাম পড়ছিলাম, মানে ওই যে আমি প্রত্যেক দিন সকালে ওই শ্রীকৃষ্ণের 108 নাম জপ আর হনুমান চল্লিশা পড়ি, তো সেগুলো আর কি পড়ে নিয়েছি। ওই ঘুম থেকে উঠেছিলাম তোমার ওই 7টার দিকে। তো তারপর আর কি টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে নিয়েছি, তারপর একেবারে স্নান করে নিয়েছি। তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো। আর এখন গরমকালে একটা অসুবিধা, এই 5টা না বাজতে বাজতে এত রোদ। এখন দেখো, এখন যার মানে ধরো 8:40 বাজছে, এত পরিমাপে রোদ, মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আলোটা আসছে না। তো যাই হোক, চলো এখন আমি নিচে যাব। নিচে গিয়ে কী কী করছি না করছি আজকের ব্লগে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব, আর তোমরা সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে অনেকটাই সকালে উঠে পড়েছিলাম, যার কারণে স্নানটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ঘুম থেকে ওই 7:10-15 দিকে উঠেছিলাম, আর তারপরে যেহেতু আর কোনো কাজ ছিল না, ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন চলে এসেছি স্নান করতে। তো স্নান করা হয়ে গেছে, আর বেশ কদিন ধরে গরম লাগছিল বলে আজকে মাথায় একটু জল দিলাম। আর মাথায় জল দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, এখন তো শ্যাম্পু খুব একটা করছি না, আর মাথায় জলও খুব একটা দিই না। ওই 10-15 দিন পর একবার করে মাথায় জল দিই, কারণ তোমার ধরো যদি এই সময় ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু খুব বিপজ্জনক হয়ে যাবে, যার কারণে মাথায় জলটা ওই 10-15 দিন পর একবার করে দিই। যেহেতু এখন খুব গরম পড়েছে আর ঘামটাও হচ্ছে, যার কারণে চুলে প্রচণ্ড গন্ধ উঠছে। তো সেই কারণে আজকে ভাবলাম একটু মাথায় শ্যাম্পু দিয়ে দিই, তো তার কারণে আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম। আর শ্যাম্পু দিয়ে এখন একটু রোদে বসে আছি। এখন যেহেতু ওই 8:40, 8:45 এরকম কিছু বাজবে, যে রোদটা খুব একটা লাগেনি গায়ে, তার কারণে ভাবলাম একটু রোদে থাকি, চুলটা আমার শুকিয়ে যাবে। আর চুলটা শুকিয়ে গেলে ধরো অনেকটাই সুবিধা হবে, তাহলে ভেজা চুল আমাকে আর চুল খুলে কাজ করতে হবে না। তো এদিকে বেশিক্ষণ রোদে ছিলাম না, ওই 10-15 মিনিট ছিলাম, তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে শাশুড়ি মা পোস্ত বেটে নিচ্ছে, কারণ তোমার টিফিনে আজকে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড আলু পোস্ত আর ভাত খাবে, আর আমি আলু সেদ্ধ ভাত খাবো। আমার এই সকালের টিফিনে আলু পোস্ত ভাতটা খুব একটা ভালো লাগে না। তো এদিকে আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর আমি যেহেতু এখন শিল নোড়াতে বাটাবাটি করতে পারবো না, তার কারণে শাশুড়ি বললো দে আমি বেটে দিচ্ছি। তো শাশুড়ি মা ওইদিকে শিল নোড়ায় বেটে নিচ্ছে আলু পোস্তটা, আর আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা তো হেসেলে রাখতে হবে, আর হেসেলে রাখার আগে হেসেলটাকে একবার ভালো করে ধুয়ে নিই, কারণ বাসি হেসেল থাকে তো। তো তার কারণে এখন হেসেলটা ভালো করে ধুয়ে নেব, তারপরে ভাতটা যে হয়ে গেছে ভাতটা রেখে দেব। আগের দিনের ভিডিওতে একটা বোনু কমেন্ট করেছো, দিদিভাই তোমার ভিডিও দেখতে যে এত ভালো লাগে কি বলবো, আমার সোনাদি। তো এই বোনুটা কিন্তু আমাকে প্রত্যেক দিন ভিডিওতে কমেন্ট করে। তো বোনুটার নাম তো আমি জানি না, তবে যাই হোক, এই সব কমেন্টগুলো দেখলে না মনে একটা আলাদা রকমই শান্তি আসে, আর আমাকে পরবর্তী টাইমে ভিডিও বানাতে মনে অনেকটাই জোর দেয়। ধন্যবাদ বোনু, এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আজকের ভিডিওতে একটা বোনু কমেন্ট করেছে যে দিদি ভাই, আমি একটা বোন হিসাবে পার্সোনালি কথা বলছি, প্লিজ তুমি একটু বললে হেল্প হবে। আমার এই 3 মান্থ প্রেগনেন্সি, তো কাল আমি আমার হাজব্যান্ডের সাথে মেলামেশা করে ফেলেছি, এটা কি খুব ভুল হয়ে গেছে? দিদি ভাই আমি খুব টেনশন আছি, একটু হেল্প করো প্লিজ। তো দেখো বোনু, আমি যতটুকু জানি সেটাই তোমাকে সাজেস্ট করব। সেটা হচ্ছে, এই প্রেগনেন্সির সময় কিন্তু একদমই ইন্টিমেট হওয়াটা উচিত না। আমি কিন্তু যখনই ডক্টর দেখাতে যাই, আমাকে কিন্তু প্রথম একটাই কোশ্চেন করে যে হাজব্যান্ডের সাথে কোনো সম্পর্ক হয়নি তো, বা কোনো মেলামেশা হয়নি তো। প্রত্যেকবার কিন্তু এই একটা কোশ্চেনই করে, আর এতে জানো তো বেবির ক্ষতি হতে পারে। ওই জন্যই বলে এই সময় মেলামেশা না করাটাই ভালো। তো তোমাকেও আমি একটাই কথা বলবো, ভুলবশত হয়তো হয়ে গেছে, টেনশন একদমই করো না। এরপর থেকে চেষ্টা করবে যাতে সাবধানে থাকা যায়, নিজেকে একটু কন্ট্রোল করবে, তাহলেই হবে। এইটা আমার প্রথম প্রেগনেন্সি, তো তাই খুব একটা এইসব ব্যাপারগুলো তো আমি জানি না, তবে যতটুকু জানি সেটাই তোমার সাথে শেয়ার করলাম।
যেহেতু আজকে স্নানটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, তো আজকে রান্নাবান্নাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। ওই 9:30 পৌনে 10টার দিকে তো মাছটা আমার হাজব্যান্ড এনে দিল। ওকে আর আমার শ্বশুরমশাইকে টিফিনে 2টো মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম, আর বাকি 3টে মাছ আমাদের জন্য করে নিয়েছিলাম। আর শ্বশুরমশাই যেহেতু আজকে পাশের বাড়িতে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, তাই শ্বশুরমশাইকে দুপুরে আর মাছ দিইনি। তো মাছ ঝাল দেওয়াটা হয়ে যাবার পরে কিন্তু আমি ঝিঙে আলু ওই পেঁয়াজ দিয়ে একটা সবজি করে নিয়েছিলাম, আর আম চাটনি করে নিয়েছিলাম, আর বেশি কিছু করিনি। তো সেই রান্নাগুলো আর শেয়ার করলাম না। তো এখন রান্নাবান্না হয়ে যাবার পর গ্যাসটা ভাবলাম ভালো করে মুছে দিই, তারপরে আজকের মতন আপাতত রান্নাঘর থেকে ছুটি পাবো। মানে আপাতত ছুটি না, বিকেলে তো আবার রান্নাবান্না আছে, মানে সকালে আপাতত ছুটি। আর এই রান্নাবান্নাগুলো হয়ে গেলে মনে যে কী একটা আলাদা রকমের শান্তি আসে, কী আর বলবো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেল। এই গরমে রান্নাঘরে গ্যাসের সামনে থাকা যে ঠিক কতটা কষ্টকর, সেটা একমাত্র বাড়ির গৃহিণীদেরকে জিজ্ঞেস করো, তারাই ভালো বলতে পারবে। তো এদিকে রান্নাঘরে রান্না করে আমার মাথা ধরে গেছে গরমে, তাই আর কি বসে পড়লাম জল খেতে। আর জানো তো, সাধারণ মানুষেরই 4 লিটার জলের দরকার হয়, তবে একজন প্রেগনেন্ট মহিলার মিনিমাম 4.5 থেকে 5 লিটার জল দরকার। আমার কিন্তু 5 লিটার জল খাওয়া হয় না সারাদিনে, ওই 4 থেকে 4.5 লিটারের মতন জল খাই। আবার কোনো দিন 5 লিটারও হয়ে যায়, 5 লিটারের বেশিও হয়ে যায়। তুমি কিভাবে কাউন্ট করবে জানো তো, ওই যে 1 লিটারের যে বোতলগুলো থাকে সেইগুলো হিসাব করে খাবে, তাহলে দেখবে বুঝতে পারবে। আমি যে বোতলটাতে জল খাই এইটা প্রায় 800 থেকে 850 ml বা কিছু যেটা বলে, অত আমি জানি না, তো সেরকম কিছু হবে। তো সেই হিসাবে আমি সারাদিনে 6 থেকে 7 বোতলের মতন জল খেয়ে নিই, তো সেই পরিমাপটা ধরে নিই। তো যাই হোক, এদিকে জল খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর এখন ঘড়িতে বাজে 1:45। তো এদিকে আমাদের বাড়িতে তো আম আচার হয়েছে, তো আমার শাশুড়ি মা আম আচারে মশলাটা দেয়নি, মানে যেটা আর কি দেয়, তো ভেজে এখন রেখে দিয়েছে। তো এইটার মধ্যে সম্ভবত আমি জানি না কি কি আছে, আমাকে বললো তুই একটু বেটে দে, ওই হাতে ছোটো মতন একটা পাথর দিয়েছিল, সেটা দিয়ে আর কি বেটে দিলাম, তারপরে আচারটার মধ্যে ছড়িয়ে দেব। আর আচার খেতে তো খুবই ভালো লাগে, আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই আচারটা যদি প্রত্যেক দিন রোদে দেওয়া হয় তাহলে তো কিছু বলারই নেই, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কাদের কাদের বাড়িতে এই আমের আচার হয়, আর কে কে আমের আচার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো এদিকে মশলাটা দেওয়ার পর আমি চারিদিকে একবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে তল পর্যন্ত মশলাটা যায় আর প্রত্যেকটা আমের মধ্যে যাতে মশলাটা লেগে যায়, তাই ভালো করে ঢাকাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে দেখো, তাড়াতাড়ি রান্না যেহেতু হয়ে গেছে, আমার শাশুড়িমা কিন্তু ঘর পরিষ্কার করতে লেগে গেছে। তাড়াতাড়ি রান্না হয়ে গেলে যে 5 মিনিট একটু শুয়ে থাকবে, উনি কিন্তু তা একদমই করেন না। উনি যখনই সময় পায় তখনই নিজের মতন কাজ করে যায়। তো এই রান্নার ঘরে তাকগুলো যেমন তোমার একটু নোংরা হয়ে গেছিলো, নোংরা মানে ধরো রান্নার তেল চিটচিটানি একটা ভাব হয়ে গেছিলো, তো সেইগুলো আর কি উনি পরিষ্কার করছিলেন। তো ওইদিকে উনি পরিষ্কার করছিলেন, আর আমি এদিকে তাকে ওই ধনে আর জিরেটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। আর শুকনো কড়াইয়ে ভাজা হয়ে যাবার পরে সেটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এই ভাজা মশলাটা দিতে কিন্তু সবজিতে বেশ ভালো লাগে। বাজারে হয়তো ধনে জিরে গুঁড়ো পাওয়া যায়, কিন্তু এই বাড়ির মশলার গন্ধ যেটা, সেটা কিন্তু বাইরে থাকে না। তাই আমরা কি করি, গোটা জিরে গোটা ধনে নিয়ে এসে বাড়িতে শুকনো কড়াইয়ে ভেজে সেটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দিই স্টকে, প্রায় 1 মাসের মতো হয়ে যায়। তো এগুলো কিন্তু গরম আছে, তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার ভিডিওতে সবাই একটাই কথা বলছে আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে, যে একটা মানুষের কি প্রত্যেক দিন শরীর খারাপ হতে পারে। সেটা আমারও একবার আশ্চর্য লাগে যে হ্যাঁ, একটা মানুষের কি সত্যি শরীর খারাপ হতে পারে। কিন্তু হ্যাঁ, হতে পারে, সেটা তখনই যখন সে প্রেগনেন্ট থাকে। এই সময় যে শরীরে কোথার থেকে কি প্রবলেম চলে আসে আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারি না। আমরা সবাই চাই আমরা যাতে ভালো থাকি, শরীর যাতে ভালো থাকে, আর শরীর ভালো থাকলেই কিন্তু আমরা সমস্ত কিছু করতে পারবো। আর সেখানে শরীরটাই যদি খারাপ থাকে তাহলে আর কি বলবো বলো। তো যাই হোক, এখন দেখো খেতে বসে গিয়েছি। আর দুপুরে খাবারের মধ্যে নিয়েছিলাম ভাত, আর একটা মাছ ঝাল দেওয়া নিয়েছিলাম, আম ঝোল নিয়েছিলাম, আর ওদিকে বললামই তো ঝিঙে আলু দিয়ে একটা সবজি হয়েছিল, আর টক দই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন ছাদে চলে এসেছি। আর এখন তোমার বাজে ওই 6টা 10 কি 15 এরকম কিছু হবে।
তো এসে পরে প্রথমে আগে গাছে জল দিয়ে নিয়েছি, তারপরে হাঁটাচলা করেছিলাম। আর দুপুরে যেহেতু আমি কোনো ফল খাইনি, কারণ মানে ওই খাবার খাওয়ার পর না ভর্তি পেটে আর ফলটা খেতে ইচ্ছে করে না, তো তার কারণে ছাদে আপেলটা নিয়ে চলে এসেছি, ঘুরে ঘুরে খেয়ে নিচ্ছি। আপেল খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে আপেলটা না বেশ মিষ্টি ছিল, খারাপ লাগেনি, ঠিকঠাকই লেগেছে। বেশ কদিন ধরে মনটা মোমো মোমো করছিল, এত মোমো খেতে ইচ্ছে করছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম, মানে অনেক দিন ধরেই বলে রেখেছিলাম যে আমাকে একটু মোমো খাওয়াবে, আমার খুব ইচ্ছে করছে। ও তো আমাকে বাইরের খাবার একদমই অ্যালাউ করে না, তবে অনেক জেদাজেদি করার পর আজকে ফাইনালি আমার জন্য মোমো এনে দিয়েছে। আর জানো তো, এই প্রেগনেন্সি চলাকালীন আমি কিন্তু বাইরের কোনো চিকেন জাতীয় কোনো জিনিস খাই না, সেটা চিকেন মোমো বলো বা চিকেন রোল বলো, চিকেন চাউমিন বলো বা যা কিছু বলো। তো ওকে বলেছিলাম একটু ভেজ মোমো এনে দেবে, আর এখন জানো তো এই ভেজ মোমোটা খেতে এত ভালো লাগে না, কি বলবো। আর সত্যি বলতে আমাদের এখানে মোমোটাও কিন্তু একদম দুর্দান্ত বানাই। আনিয়েছিলাম 1.5 প্লেট, ভেবেছিলাম 3 জন মিলে খাবো, আমি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তবে শ্বশুরমশাই খেলো না, যেহেতু খুব গরম পড়েছে, তাই আমি 10টা মোমো নিয়েছিলাম আর শাশুড়ি মাকে 5টা দিয়েছিলাম, যেহেতু উনি বেশি খেতে ভালোবাসেন না। আর মোমোটা দেখে এখন কী যে লোভ লাগছে, যেহেতু এখন তো আমার মোমোটা খাওয়া হয়ে গেছে, এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি। ওহ, দেখেই জিভ দিকে মনে হচ্ছে যেন জল পড়ে যাচ্ছে। আর আমার মতন তোমাদেরও কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর জানো তো, প্রথম 3 মাস যেহেতু কোনো খাবার খেতে ইচ্ছে করেনি, তবে এখন বাইরের খাবার খেতে খুব ইচ্ছে করে, মনটা খুব টানে বাইরের খাবারের জন্য। তবে বাইরের খাবার আমি খুব একটা বেশি খাই না, যেহেতু আমার হাজব্যান্ড খেতে দেয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।